আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো বৃত্ত বা সার্কেল এই চ্যাপ্টারটা। তো বৃত্ত কাকে বলে তোমরা জানো? যে কোনো একটা নির্দিষ্ট যদি বিন্দু থাকে, এই নির্দিষ্ট বিন্দু থেকে অন্য আর একটা বিন্দু তার সঞ্চার পথ। কিরকম হবে সঞ্চার পথটা? এই নির্দিষ্ট বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুটা, এটা নির্দিষ্ট বিন্দু, আর এই বিন্দুটা ওকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে যে পথে ও চলছে, ওর এই পথটাকে, সঞ্চার পথটাকে বলা হয় বৃত্ত। মানে এইখান থেকে ওই যে বিন্দুটা সবসময় সময় দূরত্বটা সমান মেনটেন করছে, দূরত্বটা সমান রাখছে, দিয়ে যেই পথটায় চলছে সেই পথটাকে বলা হচ্ছে বৃত্ত। আর যেই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে সে সঞ্চারণ হচ্ছে তাকে বলা হয় কেন্দ্র। এবার এই নির্দিষ্ট বিন্দু থেকে আর ওই বিন্দুটা, যে বিন্দুটা সবসময় রোটেট করছে, সেই বিন্দুটার সবসময় যে দূরত্বটা হবে সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র হলো, ব্যাসার্ধ হলো, আর বৃত্ত কোনটা দাঁড়ানো। বৃত্ত সাধারণ এমনি সমীকরণ। সাধারণ সমীকরণ বলতে বৃত্তটা যদি এইরকম হয়, মনে করো একটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই বৃত্তটার যে মেন কেন্দ্রটাই 0,0 পয়েন্টে যদি থাকে তখন তার সমীকরণ কি হবে? কেন্দ্র 0,0 পয়েন্টে রয়েছে আর বৃত্তটা এরকম বা এরকম হতে পারে। মানে কেন্দ্রটা আমি বলতে চাইছি 0,0, তাতে তার সমীকরণটা কি হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু কিছু নেই, সহগ কিছু নেই মানে এক আছে। তো সবসময় বৃত্ত যদি হতে চায় তখন ওদের সহগগুলো এক হতে হবে, বা সমান করে নিয়ে আমার এইগুলো যা সমান হবে সেই সমানটাকে কমন নিয়ে ওইদিকে ভাগ করে দিতে হবে। মানে আমার মেন কথা হচ্ছে এর যে সহগ সেটা হচ্ছে 1, এর সহগ 1 হতে হবে, তবে সেটা একটা বৃত্তের সমীকরণ হবে। মনে করো এরকম একটা সমীকরণ রয়েছে, এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এ একটা তো কনস্ট্যান্ট ভ্যালু, মনে করো 4 এর স্কোয়ার হতে পারে, 4 স্কোয়ার মানে 16। তো এইখানে একটা 2 আছে, আর এই এক্স স্কোয়ারের সহগ আছে 2, আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ আছে 1, তাহলে এখানে এটা বৃত্তের সমীকরণ এটা নয়, এটা তাহলে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে না। এখানে সহগগুলোকে এক হতে হবে, আর যদি সমান সমান সহগ থাকে সেই সমান সহগগুলোকে কমন নিয়ে ওইদিকে করে দেবো, মানে এদের সহগগুলোকে সমান হতে হবে। এবার যদি এটা 0,0 পয়েন্টে থাকে তাহলে তার সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তো দেখো এই সূত্রটা এরকমই হলো কেন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা হওয়াটা কি করে, সূত্রটা কোথা থেকে এলো? মনে করো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার আমি কেন্দ্র নিয়েছি 0,0। বৃত্তর ওপর যে কোনো বিন্দু বা যেই বিন্দুটার সঞ্চার পথটা আমি বের করেছি বৃত্ত, মানে একটা বিন্দু সে এই পথে চলছে, সেই বিন্দুটার নাম দিয়েছি পি। সেটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, এক্স কমা ওয়াই, এবার তাহলে আমি যদি এই পি বিন্দু থেকে এই এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব অঙ্কন করি, একটা লম্ব অঙ্কন করলাম, এবার এইখান থেকে এই দূরত্বটা আমার কি? ব্যাসার্ধ। আর একটা জিনিস ভাবো, পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, মানে এটা বোঝাচ্ছে যে এই পি বিন্দুটা এইদিকে এক্স অক্ষ বরাবর এক্স একক গেছে, দিয়ে ওয়াই একক গেছে, মানে এতটা হচ্ছে এক্স একক, এতটা হচ্ছে ওয়াই একক, এখান থেকে এতটা এক্স একক, এখান থেকে এতটা হচ্ছে ওয়াই একক, এখান থেকে এতটা ওয়াই একক, আর এখান থেকে এতটা তুমি দেখতেই পাচ্ছ ওটা একটা ব্যাসার্ধ। আর ওই ব্যাসার্ধটাকে আমরা এখানে এ দিয়ে ডিনোট করছি, মনে করো এ দিয়ে আমরা লিখছি ব্যাসার্ধ।
তখন ওই যে পি বিন্দুটার স্থানাঙ্ক, সেই পি বিন্দুটার স্থানাঙ্কর ক্ষেত্রে একটা সূত্র সবসময় খাটছে। সেই সূত্রটা কি, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি হয়, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ এটা, কারণ এই পর্যন্ত আমরা লম্ব অঙ্কন করেছি, তার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার এখানে কি আছে, ওয়াই আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এক্স স্কয়ার আছে সমান অতিভুজের স্কয়ার। এখানে অতিভুজ দেখতে পাচ্ছ এ, যেটাকে আমরা ব্যাসার্ধ ধরেছি এ। আর সব সময় ক্ষেত্রেই ওটা হবে পি বিন্দুর সঞ্চার পথ, পথটার মানে পি বিন্দুর স্থানাঙ্ক যেখানেই হোক না কেন, এইখানেই যদি ওকে এক্স কমা ওয়াই ধরা হয়, তো সেক্ষেত্রেও আমার ওইটাই ঘটবে। যদি পিটা ওইখানে না থেকে এইখানে ধরছি পি, ওর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এই দিকে এক্স বরাবর গেছে, মানে সরি এক্স একক গেছে, আর এই দিক বরাবর ওয়াই একক গেছে। আর এখান থেকে এতটা তুমি জানো যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর উপর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, সেটা হলো এ। তাহলে সেক্ষেত্রেও তাই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো লম্ব আর এটা ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এই সূত্রটা সবসময় খাটছে, পিথাগোরাসের উপপাদ্যর সূত্রটা। তাহলে একটা বৃত্তের সমীকরণ এইটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, যখন ওই বৃত্তটার কেন্দ্র 0,0 বিন্দুতে রয়েছে। আর এক্স আর ওয়াই কি, এক্স কমা ওয়াই হচ্ছে কোন একটা বিন্দু, বৃত্তের উপর কোন একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার উপর ধরে ওটা হিসাব করা হচ্ছে। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা এখানে সবসময় এ দিয়ে ধরবো। এবার যদি বৃত্তটার কেন্দ্র ওই 0,0 বিন্দুতে না থেকে, যদি এই বৃত্তটার কেন্দ্র অন্য এক জায়গায় থাকে, ফার্স্ট কোঅর্ডিনেট হোক, সেকেন্ড কোঅর্ডিনেট হোক, থার্ড কোঅর্ডিনেট বা যে কোনো থার্ড ফোর্থ যে কোনো কোঅর্ডিনেটে হোক থাকলে, তার ক্ষেত্রে কি হয় সেটা দেখব। এটা আমার এক্স অ্যাক্সিস। সবসময় এক্স অ্যাক্সিসকে আমাদের যে ভূমি বা মাটির সমান্তরালে ধরা হয়। এদিকে কেউ এক্স লিখো না, সবসময় সাধারণত সবসময়তেই এক্স অক্ষ বরাবরই, এক্স অক্ষকে এই ভূমি বরাবর ধরা হয়, আর ওয়াই অক্ষটাকে যেটা ভূমির সঙ্গে লম্ব বা উল্লম্ব বরাবর ধরা হয়। এবার আমি কি বললাম, যে কোনো বৃত্তর কেন্দ্র যদি এরকম একটা হয়, তখন তার সমীকরণটা কি হবে? তখন ছিল 0,0। এখন ওই যে কেন্দ্র, তার স্থানাঙ্ক হয়েছে আলফা কমা বিটা, যদি হয় আলফা আর বিটা, গ্রিক লেটার আলফা বিটা, যেমন আমাদের এ বি সি ইংরাজিতে হচ্ছে, এটা হচ্ছে গ্রিক লেটার আলফা বিটা গামা ডেল্টা এগুলো। তো আলফা কমা বিটা দিয়ে আমি এর কেন্দ্রের স্থানাঙ্কটাকে ধরলাম। আর কোনো একটা বিন্দু নিশ্চয়ই পি, যে কোনো একদিকে পি বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক সবসময় এক্স কমা ওয়াই ধরবো, কারণ এরা ভ্যারিয়েবল, এক্স ওয়াইকে ভ্যারিয়েবলই ধরা হয়। আর এখানে আলফা বিটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু, ওই কেন্দ্রটা নড়াচড়া করছে না। আমার পি বিন্দুটা কিন্তু সবসময় এই বরাবর সঞ্চালন করছে, তার পথটা কি ধরছি, তো সেই জন্য এটাকে আমার ভ্যারিয়েবল ধরা হলো এক্স কমা ওয়াই। আর আলফা বিটা আমার এখানে কনস্ট্যান্ট। আর এখানেও ব্যাসার্ধ আমি ধরবো এ, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ। এক্ষেত্রে আমার সমীকরণটা কি হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান এ স্কোয়ার। আগেরটার ক্ষেত্রে শুধু এক্স স্কোয়ার শুধু ওয়াই স্কোয়ার ছিল। তো আগেরটার ক্ষেত্রে দেখো, যদি কেন্দ্র 0,0 হয়, তাহলে এখানে আলফার জায়গায় 0 বসাবে, তাহলে আলফার জায়গায় 0 বসাচ্ছ, প্লাস ওয়াই মাইনাস এখানে বিটার জায়গায় 0 বসাচ্ছ সমান এ স্কোয়ার। তাহলে কি থাকছে, এক্স মাইনাস 0 মানে শুধু এক্স, মানে এক্স এর স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে আগের যে সূত্রটা করালাম সেটা এলো, যে 0,0 বিন্দুতে থাকলে তার সমীকরণটা, বৃত্তের সমীকরণটা কি হয় সেটা এলো।
তাহলে এখানে আর এখানে 0,0 বসানো হলো। কেন্দ্রের স্থানাঙ্কটা তাহলে আমার জানতে গেলে কি কি জানা, মানে একটা বৃত্তের সমীকরণ যদি জানতে যায় তাহলে আমার কি কি জানা দরকার? কেন্দ্রের স্থানাঙ্কটা জানা দরকার, আর ওই যে ব্যাসার্ধ সেটা কত জানা দরকার। এবার এইটা কিভাবে হলো যে x মাইনাস আলফা y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কি করে হলো এবার বের করি। আচ্ছা, এই বৃত্তটা একটু আমি ছোট করে আঁকি, কারণ এই পয়েন্টটা কাছাকাছি চলে আসছে, তো এই দূর থেকে ভিডিওর ফোকাসিং এ ঠিকঠাক বোঝা যাবে না। দাঁড়া, একটু বৃত্তটা একটু আলাদা চেঞ্জ করছি। দেখো ডান দিকে একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছে এরকম। আমি এই সি যে কেন্দ্রটাকে সি নাম দিয়েছি, সি সেটা আলফা কমা বিটা, আর যেটা পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। পি থেকে সি পর্যন্ত যে সিপি দূরত্বটা হবে সেটা নিশ্চয়ই এ ধরেছি, ব্যাসার্ধ এ হবে। এবার ওই ব্যাসার্ধটা এই পি বিন্দু থেকে আমি লম্ব অঙ্কন করে দিলাম এই এক্স অক্ষ বরাবর, আর এই সি বিন্দু থেকেও এম বরাবর করে দিলাম। আবার সি বিন্দু থেকে একটা ওই পি এন বরাবর একটা লম্ব করে দিলাম, যেটা হচ্ছে সি কিউ। এই কিউ বিন্দুটা হচ্ছে কিন্তু এই বৃত্তের উপর নয়, এইখানটা করে অবস্থিত, বৃত্ত থেকে একটু এইদিকে, যেটা এই বিন্দুটা, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি এন লম্ব কার উপর? এক্স অক্ষের উপর। সি এম এটাও লম্ব এক্স অক্ষের উপর, আর সি কিউ এটা লম্ব হচ্ছে ওই পি এন তার উপর লম্ব। তাহলে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, যে ত্রিভুজটার এইখানটা লম্ব হয়, আর লম্বর ঠিক বিপরীত বাহুটা হয় অতিভুজ, সরি লম্ব বলছি, 90 ডিগ্রি, একদম ভুলভাল হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি তার বিপরীত যে বাহুটা রয়েছে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এইটা অতিভুজ, আর তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে কি পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এটাকে আমরা লম্ব ধরছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তো এই লম্ব এইটুকুটার মান কত আর এইটুকুটার মান কত, তাহলে সেটুকু জানলেই আমার পেয়ে যাবো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। এই সূত্রটা আমরা বসাবো। তাহলে আমার এখানে কি লিখতে হবে? লম্ব স্কয়ার মানে পি কিউ স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার সমান অতিভুজ মানে আমার কি? সিপি তার স্কয়ার। প্রত্যেকটা সরলরেখা, সেজন্য মাথায় এরকম সরলরেখার মতো দিয়ে দিলাম, তবে সরলরেখা বোঝাচ্ছে। সিপি সরলরেখা, পি কিউ সরলরেখা, সরলরেখা মানে সরল লেখাংশ। এটার স্থানাঙ্ক মানে এটার দৈর্ঘ্য কত? সি কিউ এর সরি প্রথমে আছে পি কিউটার দৈর্ঘ্য কত? দেখো পি থেকে এন পর্যন্ত আমার কত দৈর্ঘ্য? আমরা দেখতে পেয়েছি যে স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, মানে পি বিন্দুটা এইদিকে এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেছে, এক্স একক, তারপর এতটা ওয়াই ঘর গেছে, তার মানে এই পি এনটা আমার, পি এন এর মান হচ্ছে ওয়াই, ওয়াই বরাবর গেছে ওয়াই। তার থেকে আমি যদি এইটুকুটা বাদ দিয়ে দিই, কিউ এনটা বিয়োগ দিয়ে দিই, কিউ এন যদি বিয়োগ দিয়ে দিই, কিউ এনটা কত? আর কিউ এন আর সি এম এই দুটো দেখতে পাচ্ছ একই। এবার সি এমটা কি করে পাবে? এই যে আলফা কমা বিটা, এই সি বিন্দুটা আলফা কমা বিটা, মানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ও থেকে এম পর্যন্ত আলফা, এম থেকে সি পর্যন্ত বিটা, তবেই তো স্থানাঙ্কটা এইভাবে করা হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত আলফা ঘর গেল, একক গেল, তারপরে এম থেকে ওই সি পর্যন্ত বিটা একক গেল, তবেই এর স্থানাঙ্কটা হয়েছে আলফা কমা বিটা। তাহলে এই সি এমটা হলো বিটা। তাহলে আমি পি কিউটা বের করবার জন্য কি বললাম, যে পি এন, এই যে পি এন থেকে কিউ এনটা আমরা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই আমরা এই পি কিউটা পেয়ে যাবো। তাহলে পি কিউ এর মান লিখছি পি এন মাইনাস কিউ এন তার হোল স্কয়ার প্লাস, এবার সি কিউটা হচ্ছে এইটা, সি কিউ সমান আবার এম এন, সি কিউ আর এম এন দুটো সমান, কারণ আমরা একটা আয়তক্ষেত্রের মতো অঙ্কন করেছি। এই যে দেখতে পাচ্ছ এটার লম্ব, এটার লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সবাই 90 ডিগ্রি যদি হয় তাহলে একটা আয়তক্ষেত্র হয়।
তাহলে আয়তক্ষেত্রের এই যে বিপরীত বাহু মানে বিপরীত বাহুই বলা যায় যে সেগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে সিকিউ আর এম এন সমান, তাহলে সিকিউ এর জায়গায় আমরা এম এন এর মানটা বসাবো। এম এন সমান এবার কি দেখি, এম এন সমান আমরা যদি লিখতে পারি ও এন মাইনাস ও এম, ও এন থেকে এই ও এম টুকু বাদ দিয়ে দিলি তাহলে এম এন পাওয়া যায়, তাহলে ও এম মাইনাস ও এন, ও এম এর দৈর্ঘ্য কত, দূর উল্টো লিখলাম, ও এন এইটা বড় তো, ও এন মাইনাস ও এম, ও এন মাইনাস ও এম, এখান থেকে এতটা দূরত্ব কত, এই যে দেখতে পাচ্ছি যে এক্স পর্যন্ত গিয়ে ওই পর্যন্ত গেছে ওয়াই, তাহলে এখান থেকে এতটা এক্স বিয়োগ ও এম মানে কত, ও এম মানে আমরা জানি আলফা আর দিকটা বিটা, তাহলে এটা আলফা, এক্স মাইনাস আলফা, তাহলে লিখে দিলাম এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার যেমন ছিল লিখে দিলাম সিপি তার হোল স্কয়ার, সিপি আমরা দেখতে পাচ্ছি তাকে এ দিয়ে ডিনোট করেছি, তাহলে এ স্কয়ার, এখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেলাম y মাইনাস বিটা তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস আলফা, মানে এটাকে আর যোগ যোগ তো এটাকে এভাবে লিখে দাও, ওই যে এইভাবে লিখেছি, যোগ হলে আগে পরে লেখা যায়, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ারটাকে আগে লিখলাম, এক্স মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান এ স্কয়ার। এই সূত্রটা অবশ্যই অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখবে। তখন 0,0 বিন্দুতে যদিও না মুখস্থ রাখো, যদিও মুখস্থ হয়ে যাবে ওটা একদমই সোজা, তখন 0,0 এইখানে 0 আর 0 বসিয়ে দিলে তখন সমীকরণটা পেয়ে যাবে, কিন্তু আমার যে সাধারণ ইকুয়েশন বৃত্তর সাধারণ সমীকরণ এইটা, এটা মনে রাখবে। আর একটা ভাবে প্রকাশ করা যায় সেটাকেও বলি, আরেকটা ভাবে প্রকাশ করা যায়, আমরা যদি এই স্কোয়ারগুলো ভেঙে দিই তাহলে একটা আলাদা ধরনের আসবে, কি ধরনের আসবে, হোল স্কোয়ারগুলো ভেঙে দাও দেখো কি আসে, এটা তো আমার সাধারণ সমীকরণ, স্কোয়ারগুলোকে ভাঙবো দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই, ভাঙছি এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভাঙছি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে ভাঙলাম সমান এ স্কোয়ার, যেরকম আছে আমি লিখছি এ স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক কাছে লিখি, শুধুমাত্র সাজিয়ে লেখার জন্য এইভাবে লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক কাছে রাখলাম, আমি দেখতে পাচ্ছি যে এই আলফা কনস্ট্যান্ট বিটা কনস্ট্যান্ট আর এ কনস্ট্যান্ট, তো ওইগুলোকে এক কাছে একবারে নিয়ে চলে যাব, আমি এক্স স্কোয়ার লিখলাম ওয়াই স্কোয়ার লিখলাম, পড়ে রইল মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা এক্স বিটা ওয়াই, এই দুটো পড়ে রইল, সরি এই দুটো লেখা হয়ে গেল, পড়ে রইল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এইটাকে বাম দিকে নিয়ে চলে আসছি এ স্কোয়ার সমান 0, আচ্ছা এখানটা কিছু নয় ওদিকটা ছবি, তাহলে এটা এই গোটাটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু সি দিয়ে ডিনোট করতে পারি, যেখানে সি সমান লিখে দেবো সি সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমি এই গোটাটাকে একটা সি দিয়ে ডিনোট করতে পারি, তাহলে আমার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 gx, এই যে মাইনাস বা আর জি আলফা যেগুলোই থাকুক একটা 2 আর 2 দুজনেরই আসবে, কারণ এই যে স্কোয়ারগুলো যখন ভাঙা হবে তখন 2 গুলো তো অবশ্যই আসবে, তাহলে 2 আর এই যে কোনো কনস্ট্যান্ট আসুক g ইন্টু এক্স প্লাস 2 hy প্লাস c
সি সমান 0। তাহলে আমরা এইটাকে এই হিসাবে লিখতে পারলাম, সি লিখেছি এতটাকে, জি লিখেছি মাইনাস আলফাকে জি লিখেছি, মাইনাস বিটাকে এইচ লিখেছি। তাহলে এটার সাধারণ সমীকরণ আরেকটা হিসাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2hy প্লাস সি ইকুয়াল টু 0, এই হিসাবে লেখা যায়। এবার নাহলে তোমরা এইটা থেকে এইদিকে আনলে, এটা থেকে এইদিকে আনার কোনো সাধারণত কোনো কাজে লাগে না, কিন্তু তোমার যদি একটা বৃত্তের সমীকরণ এরকম আকারে দেওয়া আছে, তোমাকে এবার বলে দিল যে তোমাকে কোশ্চেন করলো যে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে তোমাকে যখন কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে তখন তোমাকে এইরকম আকারে নিয়ে যেতে হবে। এরকম আকারে না নিয়ে গেলে, এই যে এরকম আকারে নিয়ে গেলেই তবে তো কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা এভাবে লিখতে পারছো। তাহলে তোমাকে এইরকম ইকুয়েশনটা দিয়ে দিলে এইভাবে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করবে সেটা এবার দেখায়। তারপরে একটা উদাহরণও দেখিয়ে দেবো, যে উদাহরণ দিয়ে হলে কিরকম হয়, একই জিনিস তার উদাহরণটা দেখিয়ে দেবো। তোমাদেরকে ছবিটা আর একবার দেখিয়ে দিই। ছবিটা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলে, আর সবসময় যে কোনো জিনিস, যে কোনো অঙ্ক, অনেকে এমনি অঙ্ককে অঙ্কর মতোই মনে করে, কিন্তু বাস্তবের সঙ্গে কতটা মিল সেটা যদি দেখো তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হবে। বাস্তবের সঙ্গে ভাববে, আর কোনো জিনিস ভাববে সেটা সাধারণভাবে ভাববে, যে জেনারেলি মানে সব পজিশনের ক্ষেত্রে প্রযোজ্য নাকি সেরকম ভাবে। তোমাকে একটা যদি বলা হয় যে একটা বৃত্তের সমীকরণ লেখো, তোমাকে সাধারণত যেটা লিখতে হবে সাধারণ সমীকরণ, সেটা ধরতে হবে যে এইটা 0,0 পয়েন্টে নেই, ধরতে হবে সে একটা বাইরে পয়েন্টে রয়েছে। তাহলে তোমাকে যে কোনো জিনিস ধরতে গেলে তোমাকে সাধারণ যে জিনিসটা, কমন যে জিনিসটা, মানে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে সেরকম 0,0 পয়েন্টে আমি তো 0,0 বসিয়ে দিতে পারি, ওই আলফা বিটার জায়গায় বসিয়ে আমি বের করে নিতে পারি তো, কিন্তু যে 0,0 বিন্দুতে যে সমীকরণটা আছে সেইখান থেকে আমি আলফা বিটাই নিয়ে যেতে পারবো না। তাহলে সাধারণ জিনিসটা আমার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আর ছবির সঙ্গে আমার ম্যাচ করতে হবে যে ছবিতে কি কি জিনিস, একটা জিনিস একটু খেয়াল করে রাখবে। আমি সব সময়তে 0,0 পয়েন্টটাকে ও ধরবো, ও পি সেই বিন্দুটাকেই ধরবো যেই বিন্দুটা চলমান মানে চলছে, যার সঞ্চার পথটা নির্ণয় করছি, যে চলছে তার পথটা নির্ণয় করছি সেটাকে পি ধরছি, আর তার স্থানাঙ্ক সবসময় এক্স কমা ওয়াই ধরবো, এ বি সি ডি ধরবো না। যেটা বৃত্ত তার সেন্টারকে সি দিয়ে সেন্টার বা কেন্দ্র ধরা হয়, সেজন্য সি লেখা হয়। আর বাদ বাকি এম এন পি কিউ দিতে পারো বড় হাতের, যেগুলোকে সরল লেখার নামকরণ হিসাবে ধরবে তখন সেগুলো ক্যাপিটাল ক্যাপিটাল। আর যখন কোনো স্থানাঙ্ক লিখবে তখন ক্যাপিটাল লিখবে না, স্মল এক্স কমা ওয়াই, স্মল এক্স স্মল ওয়াই, স্মল আলফা স্মল বিটা। 0,0 এটা তো 0,0, এটা আর স্মল বা ক্যাপিটালের কিছু ব্যাপার নয়। এবার আমি যেটা বলছিলাম যে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই, আমি এখানে এইচ ওয়াই লিখেছিলাম তাই তো, এখানে এফ ওয়াই আছে, এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে আমি ওই সমীকরণটাই নিয়ে যাব। 2gx আছে আর 2fy আছে। আমাকে মাথায় রাখতে হবে যে x মাইনাস কিছু একটা হোল স্কয়ার লিখতে হবে, আর y মাইনাস কিছুর একটা হোল স্কয়ার লিখতে হবে, আর যেন কোনো x বা y এর টার্ম না পড়ে থাকে, শুধু কনস্ট্যান্ট এদিকে কনস্ট্যান্ট পড়ে থাকে। তারপর তাহলে আমাকে কি করতে হবে, এই যে x আর এই x এক কাছে নিয়ে আসছি, x স্কয়ার প্লাস 2gx, এখানে দেখো যখন সূত্রে ভাঙা হয় a স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, হয়তো তাহলে একটা x নিয়ে নেওয়া হলো, মানে এই x টা নেওয়া হয়েছে, তাহলে g টা আমার পড়ে রয়েছে, তাহলে প্লাস g স্কয়ার, তবেই লিখতে পারবো x প্লাস g এর হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2gx প্লাস g স্কয়ার মানে x প্লাস g তার হোল স্কয়ার।
আমার এখানে প্লাস জি কোথাও নেই, সেই জন্য আমি একটা মাইনাস জি লিখে দেবো আগে থেকে। আচ্ছা এগুলোকে ছোট ছোট লিখতে হবে, নাহলে বোর্ডে জায়গা ধরবে না। এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, এবার মাইনাস জি স্কোয়ারটাকে আমি ওই কনস্ট্যান্ট, এটা জি তো একটা কনস্ট্যান্ট, ওইদিকে লিখছি। এবার ওয়াই এর ক্ষেত্রে ওরকম করব, ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস, যদি একটা এফ এর স্কোয়ার লেখো তবেই এটা একটা হোল স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার। এফ এর স্কোয়ার এখানে কোথাও নেই, তাই মাইনাস একটা এফ স্কোয়ার লিখে দিলাম। তাহলে এটা কেটে গিয়ে কোনো কিছুই থাকলো না, এটা একটা কেটে গিয়ে মানে আগের জিনিসটা সেম থাকলো। প্লাস সি এখানে একটা ছিল, প্লাস সি ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। এতটার জায়গায় আমি কি লিখতে পারবো, এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার। এই গোটাটাকে আলাদা একটা কনস্ট্যান্ট ধরবো। ও সেটা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান ওটা স্কোয়ার, তাহলে আমি এই কনস্ট্যান্ট গুলোকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, সমান এটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস, এটাকে নিয়ে গেলে প্লাস, ওটা প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এইটা আমার সূত্র কি ছিল, এক্স মাইনাস কিছুর একটা হোল স্কোয়ার। আমার এখানে এক্স প্লাস এসছে, আমি মাইনাস করে নিতে পারবো, কিরকম করে, দ্বিতীয় বন্ধনী দিয়েছি, দ্বিতীয় বন্ধনী দিয়েছি, এক্স মাইনাস অফ মাইনাস জি যদি লিখি তাহলে আর কোনো প্রবলেম নেই। এক্স মাইনাস আমার কিছু একটা লেখার দরকার ছিল, দে এক্স মাইনাস অফ মাইনাস জি, মাইনাস অফ মাইনাস জি প্লাস, আমি আগের লাইনটা কিছু ভুল লিখিনি, যেমন হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, ওয়াই মাইনাস এটাকে ওরকম লিখছি মাইনাস অফ মাইনাস এফ, মানে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার, যেরকম ছিল সেরকমই লিখলাম, সমান আমার এখানে কি ছিল, এর ডান দিকে এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার, তাহলে আমি এখানে কার স্কোয়ার লিখবো, রুট অফ এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি। যদি এখানে মনে করো ওটা নয়, এমনি রাফে এমনি আলাদা একটা মনে করো 2 কে কার স্কোয়ার লিখতে পারি, 2 কে লিখতে পারি রুট 2 তার স্কোয়ার, সেই রকমই করেছি, রুট অফ এটা তার স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র ওইটাই থাকছে, তো ওইটাই রইল। এবার এইখান থেকে আমি বলে দিতে পারবো যে একটা সমীকরণ, সেই সমীকরণটার কেন্দ্রের স্থানাঙ্ক কত, কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা পেলাম, এইটা কমা এইটা, লিখে দিচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক, দেখো এখানে মাইনাস জি বেরিয়েছে আর এখানে মাইনাস এফ বেরিয়েছে, তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, প্লাস নেই, মাইনাস জি আর মাইনাস এফ বেরিয়েছে। আর ডান দিকে যেটা ছিল তাকে সেটা কি রেডিয়াস, এই স্কোয়ারটাকে বাদ দিলে রেডিয়াস, তাহলে এই স্কোয়ারটাকে বাদ দাও, তাহলে এটা হলো রেডিয়াস, ব্যাসার্ধ, রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এই সমীকরণ থেকে আমরা পেলাম কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ, এই সমীকরণ থেকে আমরা ব্যাসার্ধ পেলাম রুট ওভার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সি, এটাও একটু মুখস্থ রাখবে। আর তার সঙ্গে এটা তো মুখস্থ রাখতেই হবে, এটা না মুখস্থ রাখলে এগুলো মুখস্থ করে কিছু লাভ হবে না। এই সমীকরণটা মুখস্থ রাখবে, তার কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ কি হয় সেটা একটু মুখস্থ রাখবে, এর যেন উল্টো পাল্টা না হয়ে যায়, জি আর এফ উল্টো পাল্টা না হয়ে যায়, তাহলে এখানে জি এফটা গন্ডগোল হবে, এইখানে জি এফ যদি গন্ডগোল হয় এখানে জি এফ আলাদা হবে, আর স্থানাঙ্ক এটা ওইদিক ওটা ওইদিক মানে কিন্তু আলাদা,
1,2 পয়েন্ট আলাদা আর 2,1 পয়েন্ট আলাদা। 1,2 মানে 1 ঘর এদিকে গেল, 2 ঘর উপরের দিকে গেল, এখানে 1 2 এই পয়েন্টটা। আর 2,1 মানে 2 ঘর এইদিকে গেল, 1 ঘর এদিকে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা অনেক তফাৎ, দুজনে আলাদা, একবারই আলাদা। আমি একটা সমীকরণ লিখছি, বৃত্তের সমীকরণ। সেই বৃত্তের সমীকরণ থেকে কিভাবে স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক বের করব, কিভাবে ব্যাসার্ধ বের করব। নিশ্চয়ই ব্যাস বলতে দেবে না, কারণ ছোটবেলায় আর নেই। ব্যাস বললে ব্যাস যদি বলে ব্যাসার্ধের দ্বিগুণ করে দেবে, তাহলেই হয়ে গেল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x প্লাস 14y প্লাস 9 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ লিখলাম। এই সমীকরণ থেকে আমার বের করতে হবে যে ওই বৃত্তটার, এই যে বৃত্তটার, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাস কত, ব্যাসার্ধ কত। তো আমার যেটা নিয়ম সেটা হচ্ছে x মাইনাস আলফা, মানে বৃত্তের যে সাধারণ সমীকরণ সেই হিসাবে লিখবো। x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার। এই ফর্মটাই আনার চেষ্টা করি, যেরকম আগের বারে দেখালাম, মানে আগের প্রসেসটা দেখালাম, সেম প্রসেস আমি করছি। তাহলে x স্কোয়ার আর এই 6x এক কাছে আনবো। x স্কোয়ার প্লাস 6x প্লাস, আচ্ছা 6x টাকে ভাঙছি, হোল স্কয়ার আছে তো, তাই 2ab হয়, প্লাস 2ab হোক মাইনাস 2ab হোক, তাহলে 2 একটা আলাদাভাবে থাকবে আর a একটা আলাদাভাবে থাকবে। মানে আমি বলতে চাইলাম 6টাকে এমন ভাবে ভাঙছি 2 ইনটু a ইনটু b মানে কত, এখানে নিশ্চয়ই b টা 3 হবে, কারণ 3 দুগুণে 6 আর x 6x প্লাস প্লাস b স্কয়ার হবে, b স্কয়ার লিখে দিলাম। আমার এখানে b স্কয়ার প্লাস b স্কয়ার নেই, আমি সাথে সাথে ওইদিকে মাইনাস b স্কয়ার লিখে দিচ্ছি। তারপর আছে y স্কয়ার, তাহলে যোগ y এর স্কয়ার প্লাস 14y আছে, 14y টাকে এভাবে ভাঙছি 2 ইনটু y 2a ইনটু b, এর সঙ্গে কত গুণ করলে 14 হবে, 7 দুগুণে 14 আর y 14y। আমার আগের লাইনটার সঙ্গে নিশ্চয়ই আমি দেখবো যে ম্যাচ করছে নাকি। এইটা সমান আমি এটা লিখছি, মানে আগের লাইনটার থেকে এই লাইনটা ডিট্টো যেন এক হয়, কাটাকাটি করেই হোক, যে কোনো প্রকারে যেন এক হয়, মানে 7 দুগুণে 14 একই জিনিস আছে, আমি জাস্ট একটু কায়দা করে ভেঙে লিখছি। প্লাস 7 স্কয়ার, প্লাস 7 স্কয়ার এখানে কোথাও নেই, আমি মাইনাস 7 স্কয়ার লিখে দিলাম। প্লাস 9 যেমন ছিল লিখলাম সমান 0। তো আমি দেখতে পাচ্ছি এইখান থেকে এতটা x প্লাস 3 তার হোল স্কয়ার হবে, প্লাস এখান থেকে এতটা হচ্ছে y প্লাস 7 তার হোল স্কয়ার। এবার এইখানটা তুমি ভেঙে ক্যালকুলেশনটা ডান দিকে করে নিতে পারো, যে 7 স্কয়ার মানে 7 7 মাইনাস 49 আছে, আর 3 3 9 মাইনাস 9 আছে, আর প্লাস 9, প্লাস 9 আর মাইনাস 9 তো কেটে গেল শুধুমাত্র, তাহলে মাইনাস 49 রইলো, মাইনাস 49 সমান 0 লিখে দিলাম। এবার আমার যেই ফর্মে আনার দরকার, কি বলেছিলাম, মাইনাস ফর্ম ছিল আর ওই দিকে ডান দিকে কনস্ট্যান্ট ছিল, তাহলে x মাইনাস অফ মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস অফ মাইনাস 7 তার হোল স্কয়ার সমান, আমি এই কনস্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, 49 এখানে দেখো a স্কয়ার হিসেবে আছে, তাহলে 49 কার স্কয়ার হয়, 7 স্কয়ার, 7 7 49, 7 স্কয়ার লিখে দিলাম। তাহলে এখান থেকে লিখে দিতে পারে অতএব, এটাকে 1 লিখছি, হ্যাঁ, অতএব 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, -3, -7, যেরকম বেরোবে সেরকম লিখবে, -g, -f,
ওই হিসাবে লিখো না। আর হ্যাঁ, ওইটা থেকেও যদি তুমি ওই সূত্রগুলো মুখস্থ রাখো তাহলেও হবে, কিন্তু একবারে যেটা বলে দিচ্ছি আমি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3 -3, -7, আর ব্যাসার্ধ আমার এই ডান দিকে যার স্কয়ার আছে মানে 7 স্কয়ার মানে 7 একক, এখানে কোনো একক নেই তাই 7 একক। আর হ্যাঁ, যেটা বললাম যে সূত্র থেকে যদি একেবারে বের করতে হয় যে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ, মনে করো এইখানটা তুমি পাঠটা করলে না, করবে না ভাবছো, যদি তোমার শুধু এটা আর এটা বের করতে দেয় তখন এই প্রসেসে করবে। এবার তোমার যদি আরো অন্য কিছু বের করতে দেয় তো ফাঁকায় শুধুমাত্র সূত্র ধরে এটা আর এটা বের করে দেবে, কেমন একটা লাগবে, তোমাকে নাম্বার দেবে বেশি। বা যদি 1 নাম্বারের থাকে তখন ওই সূত্র ধরে বসাবে, যদি 3 নাম্বারের থাকে তাহলে মাঝে তো কিছুই করছো না, কিছু তো করে দেখাতে হবে, তো এইটা করে দেখাবে। তখন যদি না করে দেখাতে হয় তখন কি নিয়ম, আমার যেটা নিয়ম ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। আমার এইখানে দেওয়া আছে, যেটা আমি ঠিক তলায় তলায় লিখছি, x² + y² + 6x, 6টাকে ভেঙে লিখছি 2 × 3 × x, 3 × 6 + 2fy, 14টাকে ভেঙে লিখছি 2 × 7 × y, 7 × 14y + c, এখানে আমার এখানে 9 আছে। আমি এই সমীকরণটাকে এইখানে লিখলাম, এটা এটার মধ্যে তুলনা করব, তাহলে g এর সঙ্গে তুলনা করে কি পাচ্ছি, g সমান আমি এখানে 3 পেয়েছি, f সমান 7 পেয়েছি, আর c এখানে কনস্ট্যান্ট পেয়েছি 9। আবার কি সূত্র ছিল, যে কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f, তাহলে লিখে দেবো অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, -g, -f টা আগে লিখবে, তারপর -3, -7 এটা বসালে, g এর জায়গায় 3, f এর জায়গায় 7 বসিয়ে দিলাম। এবার কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ কি ছিল, এটাই ছিল। তো আমার এখানে এটা দেওয়া আছে, c f² + g² - c, g² + f² বা f² + g², যাই হোক বসালে এখানে আছে f এর স্কয়ার, f মানে 7, 7 এর স্কয়ার প্লাস g মানে আমার এখানে 3 আছে, 3 এর স্কয়ার মাইনাস c এর মান 9, প্লাস 9 মাইনাস 9 কেটে গেল, আবার 7 এর স্কয়ারের রুট মানে শুধু 7, তাহলে ব্যাসার্ধ 7 একক। তাহলে আরেকবার বলে দিই, যদি এরকম ভাবে কোনো সমীকরণ থাকে তাকে এই সাধারণ যে সমীকরণ, এটাও সাধারণ সমীকরণ, এই যে এটাও সাধারণ সমীকরণ আর এটাও সাধারণ সমীকরণ, কিন্তু তোমাকে যখন কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে হবে, নিশ্চয়ই এটা বের করতে হবে, তবেই পাওয়া যাবে। অথবা আমি যদি এরকম ভাবে জি এফ কোণগুলো তার সঙ্গে তুলনা করি, দিয়ে আমার যদি সূত্র মুখস্থ থাকে যে কেন্দ্রের স্থানাঙ্ক সমান -g - f আর ব্যাসার্ধ সমান f² + g² - c, তাহলে আমি এখান থেকে এইভাবে বসিয়ে দিতে পারবো। তাহলে একটা এই প্রসেস হলো আর একটা এই প্রসেস হলো, কি কি বের করবার, কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ। তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে মেন সাধারণ সমীকরণ আর এই মেন সাধারণ সমীকরণ, এই দুটো মুখস্থ রাখতে হবে, আর কেন্দ্রের স্থানাঙ্ক, আর এইগুলো মুখস্থ রাখতে হবে। এইগুলো সবসময় বের করা যায় না, ধরো অনেক বড় বড় অঙ্ক দিয়েছে, তখন তুমি এইটাও বের করছো আবার সেই বড় অঙ্কটাও বের করছো, অনেক টাইম লেগে যাবে, সেজন্য এটা মুখস্থ রাখবে, প্রত্যেকটা জানা দরকার।
এবার একটা সমীকরণ দিই, সেই সমীকরণটা যে বৃত্তের সমীকরণ হতে হবে, বৃত্তের সমীকরণ হবে কি কি শর্তে তা বৃত্তের সমীকরণ হবে। মনে করো এরকম আছে একটা ax² প্লাস 2hxy, আমি এখানে বৃত্তটা মুছে দিয়েছি, বৃত্তটা আর আঁকার দরকার নেই, বুঝে গেছো অনেকটাই, প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা যে বৃত্তের সমীকরণ হতে হবে তার কি কি শর্ত রয়েছে। তবে প্রথমেই বলেছিলাম যে x² আর y² তার সহগ কিন্তু একই হতে হবে, মানে সেম সেম হতে হবে। a এখানে আছে, এখানে b, হয় এটাকে b হতে হবে আর না হয় এটাকে a বা b যে কোনো একটা হতে হবে। তাহলে প্রথম শর্ত হলো 1 নম্বর হচ্ছে a সমান b হতে হবে। 2 নম্বর, তোমাদের দেখো আগে যখন পড়িয়েছিলাম তখন এই xy টার্মটা ছিলই না, এই টার্মটাই ছিল না, শুধু এরকম gx ছিল, fy ছিল, c ছিল আর x² y² এটা ছিল। তো xy যে তার যে সহগ সেটাকে নিশ্চয়ই 0 হতে হবে, মানে এর সঙ্গে যদি h, 2 নম্বরটা হচ্ছে h সমান 0, h এর জায়গায় যদি 0 করে দাও, 0 এর সঙ্গে এই কটা গুণ হয়ে সব টার্মটা, গোটা টার্মটা এখান থেকে এতটা 0 হয়ে গেল, মানে এই টার্মটা থাকলো না আর এখানটা a বা b হয়ে গেল। তখন সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা নির্ণয়, আচ্ছা বৃত্তের সমীকরণটা আগে লিখি। ax² আছে প্লাস আমি এটাকে 0 করেছি, bটাকেও আমি a এর আকারে লিখছি, ay² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আমরা আগে যখন করেছিলাম তখন এই x² আর y² এর সঙ্গে কোনো সহগ ছিল না, তাহলে আমরা সহগটাকে তাড়াতে গেলে এই a আর a যদি কমন নিয়ে নিই, কমন নেওয়ার কথা বাদ, যদি আমরা a দিয়ে সব প্রত্যেকটা টার্মকে আমরা ভাগ করে দিই, এখানেও a দিয়ে ভাগ করছি বাই a আর a কাটলো, তাহলে শুধু পড়ে রইল x², এখানেও বাই a করলাম মানে শুধু y², এখানেও বাই a করছি 2g/a x প্লাস 2f/a y প্লাস c/a সমান 0। এখানেও কিন্তু a দিয়ে ভাগ করেছি, দুদিকে উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই, ডান দিকে লিখলে উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই। তো এই ক্ষেত্রে আগের সমীকরণটার সঙ্গে যদি ম্যাচ করাও, ম্যাচ করিয়ে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক কি লিখতে পারবে, আচ্ছা এর সঙ্গে যে সাধারণ সমীকরণ সেটাকে আগে লিখি। সেটা কি ছিল, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আমার এখানে g নেই, g এর জায়গায় g/a এসছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে মাইনাস g/a, f এর জায়গায় কি এসছে f/a, তাহলে মাইনাস f/a, g, f ছিল না f, g ছিল, ছিল fy আছে, হ্যাঁ g, f, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এটা পেলাম। এবার আমার যে সূত্রটা ছিল যে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি ছিল √g² প্লাস f², g মানে আমার এখানে g/a আছে, g² প্লাস f² মাইনাস c, এখানে আমার c নেই, c/a আছে। তো এটাকে সমাধান করলে কি আসছে একবার দেখি, g² বাই a² প্লাস f² বাই a²
মাইনাস সি বাই এ, প্রত্যেক এ স্কোয়ার আর এ তিনটের লসাগু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে লিখে দিলাম নিচে এ স্কোয়ার, উপরে রয়েছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এ, শুধুমাত্র এ ছিল মাইনাস সি এ। তাহলে এখানে হয়ে গেল এ স্কোয়ার, তার রুট করা যাচ্ছে আর উপরটা রুট করা যাচ্ছে না, উপরটা যেরকম ছিল তার রুট আকারে রয়ে গেল আর নিচেরটা রুট করা গেল, তাই শুধু এ লিখে দিলাম, এ স্কোয়ার তার রুট। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কি হলো, এটা হলো। যখন সমীকরণটা এরকম থাকবে তখন এই শর্তগুলো লিখবে, লেখার পর এটা থাকবে। এটা সাধারণত আসে না, খুব যদি টাফ কোশ্চেন হয় তাহলে আসতে পারে, আসে না সাধারণত, এটা এসে অত ইয়ে করবে না। এবার তোমাদের বিশেষ কয়েকটা ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রগুলোতে বৃত্তের সমীকরণ কি হয় সেইগুলো একটা আমি বলে দিচ্ছি, 2, 3, 4 ওগুলো 2, 3, 4 নয়, মানে 3এরটা আমি যদি বলে দিই তাহলে তোমরা 4, 5, 6 যেগুলো আছে, 6টা একটু আলাদা, 4, 5 নিশ্চয়ই করে ফেলতে পারবে। সরি, আজকে আর ওইটা বলবো না, আজকে ওই বিশেষ ক্ষেত্রগুলো থাক, যেটুকু করালাম সেটুকুই একটু ইয়াদ করো, আর যেভাবে প্রকাশ করা গেল সেইভাবে একটু করার চেষ্টা করো। যদি এভাবে নিজে নিজে বের করার চেষ্টা করো তাহলে কোনো অঙ্ক আশা করি আটকাবে না, কোনো অঙ্ক নয়, কিছু কিছু ক্ষেত্রে তো সাম কেসেস আটকাবে, তো সেগুলোর জন্য আমি আছি। আর এইগুলো করার জন্য তোমাদের অনেকটা ভালো, বেশ মানে এখানটা চর্চা করার জন্য অনেকটাই ভালো উপকার হবে। তো কইটুকু মাত্র হয়েছে, এক পাতা হয়েছে আর একটা পাতার হাফ হয়েছে, তো এইটুকুই মানে নিজেরা বের করার চেষ্টা করো, এতেই অনেকটা ইন্ট্রোডাকশনই অনেকটা থাকে। তাহলে আমি যেটা বলতে চাইলাম, মনে করো এরকম একটা অঙ্ক আছে, যদি এরকম বলা হয় যে এই একটা মানে এই একটা এমনি সমীকরণ দেওয়া আছে একটা কার্ভে, এটা 9 কিন্তু একটা কার্ভের সমীকরণ দেওয়া আছে, জি মনে হচ্ছে, একটা বক্রের সমীকরণ দেওয়া আছে, সেইখান থেকে বলা হয়েছে যে তুমি এটাকে বৃত্তের সমীকরণ তৈরি করো, এখান থেকে কি কি করলে এই সমীকরণটাকে বৃত্তের সমীকরণ আসবে। তোমরা জানো যে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টকে 1 হতে হয়, তাহলে তোমাদের প্রথমেই লিখে দিতে হবে a সমান 3। এই অঙ্কটা, এরকম অঙ্ক কোনোদিনই আসে না, যদিও তবুও একবার মানে উদাহরণ দিয়ে বোঝালে যে ভালো বুঝতে পারবে, সেজন্য একবার দেখিয়ে দিচ্ছি। 9hxy, xy টার্ম থাকবেই না, মানে এই যে এইচটা, এই কনস্ট্যান্টটা গুণ আকারে আছে, সেটা নিশ্চয়ই 0 হবে, তাহলে 0 যদি হয় পুরো 0 হয়ে গেল, এই টার্মটা থাকছে না। তাহলে শর্ত কি কি হলো, a সমান 3 হতে হবে আর a সমান 0 হতে হবে, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। এবং বৃত্তটার সমীকরণটা কি আসছে, এর জায়গায় 3 বসিয়ে দাও, 3x স্কয়ার, এটা 0 হয়ে গেল, প্লাস 3y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, fg লিখে ফেলেছি এখানে, fy প্লাস k সমান 0। আমাদের একটা সাধারণ যে সমীকরণ লিখতে হয় তাতে এতে কোনো কোএফিসিয়েন্ট গুলো থাকে না, সেজন্য আমরা কি করব, 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো, এটা ওই ডান দিক পর্যন্ত 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g বাই 3x প্লাস 2fy বাই 3 প্লাস k বাই 3 সমান 0। তাহলে বৃত্তটার সমীকরণ এরকম আকারের এলো। সাধারণত বৃত্তের সমীকরণ বের করতে দিলে তোমরা এইরকম ভাবে করবে, x স্কয়ার y স্কয়ার কোএফিসিয়েন্ট গুলোকে এইভাবে তাড়াবে, কিভাবে,
এরও সেম সেম জিনিস আছে, তো সেইগুলো দিয়ে ডিভাইড করে দিলে, ভাগ করে দিলে, এইভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এটা সাধারণ সমীকরণ তো এইভাবেই লিখতে হয়। এইভাবে রাখলেও একবারে ভুল হবে তা নয়, ঠিকই আছে, কিন্তু এটা একদম ভদ্র। আচ্ছা, এই পর্যন্তই যে কটা করালাম, তার মধ্যে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা করলে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। অসুবিধা হলে অবশ্যই জানাবে।